আসসালামু আলাইকুম। নতুনের 9 গুণ, পুরাণের 18 গুণ। আগামী নির্বাচনে ট্রাম্প কার্ড, এই শিরোনামে শুরু করছি। নতুনের 9 গুণ, আমাদের বাংলাদেশে এই কথাটা অত্যন্ত প্রচলিত। বিশেষ করে আমাদের এলাকায়, আমাদের অঞ্চলে এই কথাটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি যে নতুনের 9 গুণ, পুরাণের 18 গুণ। আর এই কথাটাও এর সাথে যুক্ত করেছি আগামী নির্বাচনে ট্রাম্প কার্ড। আচ্ছা, এখানে এই কথাটা বলে রাখা ভালো যে আমাদের যেহেতু আজকে বলবো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে বসেছি, একটা ধরেন আপনি একটা বিষয়ে গবেষণা করছেন, আপনি বহুদিন যাবত এই বিষয়টা নিয়ে গবেষণা করছেন। যেমন আপনার জোহান্সবার্গ, আপনার বংশগতিবিদ্যার যে জনক, ওনার নামটা ভুলে গেলাম। আচ্ছা যাক, বংশগতিবিদ্যার জনক গ্রেগর জোহান মেন্ডেল, সরি, যাই হোক, একজন ধরেন আপনি 5 বছর যাবৎ একটি গবেষণা করছেন, বা 6 বছর যাবৎ, অথবা আপনি আরো বেশি দিন যাবৎ একটা বিষয় নিয়ে গবেষণা করছেন। আপনার দল বল নিয়ে গবেষণা তো আর একা হয় না, বা 2-3 জনে অনেক সময় গবেষণা হয় না, ও একটা টিম ওয়ার্ক। গবেষণা করতে হবে, অনেক দিন পর্যন্ত একটা বিষয় গবেষণা করে সেই গবেষণার ফলটা অনেক সময় মধুর হয়, আবার অনেক সময় সেই গবেষণার ফলটা অনেকটাই মানুষের জন্য ক্ষতিকর হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে এই গবেষণার ফল ভালো আসে। যেমন আপনি ধরেন বিগত 2018 সালে যে প্যান্ডামিক সিচুয়েশন ছিল, কোভিড-19, যে আপনার করোনা মহামারী, যে আমরা সবাই আতঙ্কিত ছিলাম সেখানে, যে করোনা ভাইরাসের যে প্রভাবে, যে কোভিড-19 যে ডিজিজ সবাইকে মানে একেবারে আতঙ্কিত করে ফেলেছিল সারা বিশ্বব্যাপী। এখন ইনস্ট্যান্ট, মানে খুব জরুরি ভিত্তিতে প্রতিষেধক তৈরি করেছেন বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি, বিভিন্ন বৈজ্ঞানিক প্রতিষ্ঠান। তারা গবেষণা করে খুব অল্প সময়ে এই টিকা আবিষ্কার করেছে। এখন বিভিন্ন প্রতিবেদন, বিভিন্ন দেশের ইউনিভার্সিটির শিক্ষকরা বা গবেষকরা বলছেন, যারা এই করোনা ভ্যাকসিন নিয়েছিল তাদের বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তারা বিভিন্ন সমস্যায় এখন ভুগছে। অনেক দেশে আমরা শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি যে সেখানে অনেক লোক এখন পর্যন্ত কয়েকজন মারাও গিয়েছে। এর একটা প্রভাব, মানে নেগেটিভ প্রতিক্রিয়া হয়েছে সেখানে। মানে খুব তাড়াতাড়ি যে গবেষণা হয়েছে, সেই গবেষণার কারণে যে প্রতিষেধক তৈরি করা হয়েছে, সেই প্রতিষেধক আমরা যখন সেবন করেছি, যদিও আমরা বলি যে এই প্রতিষেধকের কারণে আমরা অনেকটাই ভালো আছি বা আমরা তখন মুক্তি পেয়েছি, আসলে আমার মনে হয় না। এই করোনা ভাইরাস যে আপনার মানুষকে প্রতিষেধকের কারণে যে করোনা ভাইরাস থেকে মানুষ মুক্তি পেয়েছে, আমার মনে সেটা হয় না। আমি আসলে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন, আমি মডার্নার ভ্যাকসিনটা দিয়েছি, আমি আসলে দিতে চাইনি। যখন শুনলাম বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা ভ্যাকসিন দিবে না তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হবে না বা অফিসে যেতে দেওয়া হবে না, এই সেই বলা হয়েছিল, তখন ভাবলাম যে তাহলে তো আর না দিয়ে উপায় নাই। আসলে এই যে করোনা ভাইরাসটা, এটা আমি 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 একটা কাজ করতাম, তখন রোদে বসে থাকতাম, প্রায় হাতগুলিকে এইভাবে সূর্যের দিকে ধরতাম মাঝে মাঝে। কারণ কি, রোদের যখন আলো, নির্দিষ্ট পরিমাণ আলো যখন এই ভাইরাসের উপরে পড়তো, সেটা আসলে অনেক সময় অনেকটাই অকার্যকর হয়ে যেত। বিজ্ঞানীদের একটা গবেষণার ফল সেটা। আর আমি আমার ঘরের মধ্যে অত্যন্ত সতর্ক থাকতাম। এই ভাইরাসের প্রতি আমি বিশ্বাস ছিল না আমার। কেন বিশ্বাস ছিল না? কারণ তখনই একটা গবেষণায় বলা হয়েছিল যে অতি তাড়াতাড়ি যখন আপনি এই কোনো প্রতিষেধক তৈরি করবেন,
এটা একটা প্রতিক্রিয়া দেখা দিতে পারে যা মানব জীবনে, মানুষের জীবনে, মানব সভ্যতার জন্য একটা হুমকি হতে পারে ইন ফিউচার। এটা কিন্তু অত্যন্ত ভাবার বিষয় ছিল। তা আমি আসলে এই ভ্যাকসিন বা এই টিকা আমি দিতে চাইনি, তাও আমাকে বাধ্য হয়ে দিতে হয়েছে। তো দিয়েছি, দেওয়ার ফলে এখন আমি দেখছি কি আসলে আমারও একটু প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যেমন ধরেন আমি যে প্রতিক্রিয়াটা আমি বলবো আমার নিজের, আমি আগে আমার তেমন ওই যে অ্যালার্জি যে বিষয়টা, এটা আমার তেমন একেবারেই ছিল না। আমি এটা কখনোই মানে একেবারে ছোট থাকতে হয়তো আমি কোনো এক সময় এই অ্যালার্জির সমস্যায় ভুগছিলাম, কিন্তু ডাক্তারের ওষুধ খাওয়ার পরে আমি আর কোনোদিন অ্যালার্জি নিয়ে ভুগি না। কিন্তু এই বছর আমার অনেকটাই আমি এই একেবারে মানে অ্যালার্জির কারণে একটু ফার্স্টেড। আমি তখন ভেবে নিয়েছি আসলে এই ভ্যাকসিনের কারণে আমার এরকম একটা কিছু মানে একটা রিয়াকশন হয়েছে। সেটা তো তাড়াতাড়ি বিষয় বলে না, যদি তুমি বেশি বেশি গরম গরম কিছুই ভালো না। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি নিয়ে বলতে চেয়েছি, চলে গিয়েছি আবার এক গবেষণায়। তো রাজনীতিও এমন একটা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশ্বের যত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে এগুলি হলো একটা প্রতিষ্ঠান। এবং যেই দেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে এই দেশে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো ওই রাজনৈতিক দল। আপনি যত বড় প্রতিষ্ঠানই, বিজনেস বা ব্যবসা বাণিজ্য যা, অফিস, স্কুল, কলেজ, এই সব ইউনিভার্সিটি, সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো রাজনৈতিক দল। এখন বলতে পারেন এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠান কিভাবে? আপনি একটা রাজনৈতিক দলে যখন অংশগ্রহণ করবেন, এই রাজনৈতিক দলে অংশগ্রহণ করার আগেই আপনাকে মানে একটা প্রস্তুতি নিতে হয়। যেমন ধরেন আপনি বাংলাদেশের মানে বিশ্বের প্রাচ্যের অক্সফোর্ড নামক যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি যদি দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায়োরিটি বেশি। ওইখান থেকেই ছাত্র রাজনীতি শুরু হয় এবং ওইখান থেকে ছাত্ররা রাজনীতি করে এক সময় মূল দলে অংশগ্রহণ করে। তারা শিখে আগে রাজনীতি। কাদের আন্ডারে শিখে? সিনিয়র নেতাদের আন্ডারে রাজনীতি শিখে। আপনি ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট, তিনি রাজনীতি করতেছে যে কোনো একটা দলের, তিনি কিন্তু এখানে রাজনীতি করতেছে আর পড়াশোনা করতেছে। রাজনৈতিক যে শিক্ষাটা সেটা কিন্তু তাকে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। এখানে রাজনৈতিক শিক্ষাটা হচ্ছে তার কোথা থেকে? রাজনৈতিক দল থেকে, সরাসরি দল থেকে তার রাজনীতির শিক্ষাটা হচ্ছে। তো ওই যে রাজনৈতিক দল, সে কিন্তু আবার এক সময় একটা দেশকে পরিচালনা করবে। যে এই ছাত্র রাজনীতি করছে বর্তমানে, সে একসময় দেশ পরিচালনা করবে রাজনীতি শিখে। এই জন্য ওই যে সৈয়দ আশরাফের কথা আপনারা জানেন, আওয়ামী লীগের সাবেক মহাসচিব, তিনি একদিন বলেছিলেন যে আওয়ামী লীগ একটি শুধু রাজনৈতিক দল না, এটি একটি প্রতিষ্ঠান। কথাটা আমার অনেক অনেক ভালো লেগেছিল, অনেক এখনো মনে আছে। যদিও উনি একজন ভালো মানুষই ছিলেন, ক্লিন ইমেজের লোক ছিল, যদিও তিনি তার যে নেতা শেখ হাসিনা এক প্রকারের স্বৈরাচারী, তখনই তিনি তার জীবদ্দশায়ী তিনি বুঝতে পেরেছিলেন যে এক স্বৈরাচার বাংলাদেশের মধ্যে চেপে বসেছে। তিনি মুখ খুলে কোনোদিন যদিও তাকে বলে নাই বা তার বিরোধিতা করে নাই, তাও তাকে আমরা বলি একজন সজ্জন ছিলেন। কারণ রাজনীতি করতে হলে তাকে ওই হাসিনার কথা শুনেই রাজনীতি করতে হবে। কারণ আমরা জানি বাংলাদেশে রাজনীতি করতে হলে নেতার কথা না শুনলে রাজনীতি করা যাবে না। এখন জানি না কি পরিবর্তন হবে কি না, যেহেতু মানুষ, বাংলাদেশের মানুষ, বিভিন্ন দল এখন বলছে যে আমরা নতুন বাংলাদেশ গড়ব। তো নতুন বাংলাদেশ গড়লে কারা গড়বে? রাজনীতিক নামক প্রতিষ্ঠান গড়বে নতুন বাংলাদেশ। তো ওই রাজনীতিতে প্রতিষ্ঠান যদি এখন তাদের নীতি পরিবর্তন করে, তাহলে তো ওই নেতার নির্দেশ না মানলে যে রাজনীতিক হওয়া যায় না, তাহলে নিশ্চয়ই সেই সংস্কৃতিতেও পরিবর্তন আনবে। এখন আসি, নতুনের 9 গুণ, পুরাণের 18 গুণ। একটা দল তার ধরেন 100 বছর হয়েছে, একটা দলের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠিত হয়েছে 100 বছর হয়েছে। এখানে এই দলে 100 বছর যদি হয়ে থাকে, তাহলে ধরেন আপনি একজন সিনিয়র নেতা, তিনি এই দলে থেকে রাজনীতি করতেছেন প্রায় 50 বছর যাবত। তার যে এক্সপেরিয়েন্স, এখন আমি আপনাকে একটা বলি, আমরা কেন ডাক্তারের কাছে গেলে একজন অধ্যাপক খুঁজি, আমরা একজন প্রফেসরের কাছে যাই ভালো একটা ট্রিটমেন্টের জন্য? কারণ
তার কাছে গেলে আপনি দেখবেন, আপনি যখন আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে যাবেন, আপনার নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে গেলেও আপনি দুই একটা ওষুধ পান সেখান থেকে। অনেক সময় সেখানে আমরা ভালো হয়ে যাই, অনেক সময় ভালো হয় না। আবার আপনি ধরেন একটা প্রাইভেট ক্লিনিকে গেলেন, সেখানে প্রাইভেট ক্লিনিক আপনি ধরেন, সেখানে গেলে আপনাকে এক পাতা প্রেসক্রিপশন লিখে দিবে, প্রেসক্রিপশনে এক পাতা ওষুধ লিখে দিবে, একেবারে 10টা 15টা ওষুধ লিখে দিবে। ওষুধ আপনি খেয়ে বরং আপনার আরো ক্ষতি হবে। কিন্তু আপনি যখন কোনো অধ্যাপকের কাছে যাবেন, ধরেন শহীদ সোহরাওয়ার্দী বা আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক পিজি হাসপাতাল, আপনি ধরেন এই যে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেলের কথা তো অতুলনীয়, ঢাকা মেডিকেল যাবেন, তখন ওই সেখানকার কোনো একজন অধ্যাপকের কাছে যখন আপনি যাবেন, আপনার কোনো ডিজিজ নিয়ে, জটিল ডিজিজ, তিনি মাত্র 2টা বা একটা ওষুধ আপনার জন্য লিখবে, একটা ওষুধ লিখবে অথবা 2টা ওষুধ লিখবে, এবং সেই ওষুধগুলি অত্যন্ত কম দামের ওষুধ লিখবে, আপনি খেয়ে ভালো হয়ে গেছে। এখন এই কথাটা বলার অর্থ হলো এই জন্য যে তিনি এক্সপেরিয়েন্সড, অর্থাৎ ডাক্তারি পেশা তার প্রায় 30-40 বছর হয়ে গেছে, তার পেশা। একজন অধ্যাপক হয়েছেন এইভাবেই, তিনি যখন 30-40 বছর হয়ে যায় তখন তারা অধ্যাপক হয়ে যায়। তো তাদের এক্সপেরিয়েন্সের কারণে তিনি আপনাকে 2টা ওষুধ দিয়েছে, আপনি খেয়ে ভালো হয়ে গেছে, আর আপনাকে বলে দিবে যে আপনার শরীরের ইমিউনিটি বৃদ্ধি করার জন্য, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার। কিভাবে? তিনি হয় আপনাকে মেডিসিন দিয়ে দিবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, আর পাশাপাশি আপনাকে আবার বলে দিবে আপনি কি খাবার খাবেন। এরা আবার একটা নিয়ম কি, ওনারা আপনাকে কোনো খাওয়ার ভাস দিবে না, এইটা খায়ও না ওইটা খায়ও না, ওনারা বলবেন আপনাকে ভালো ঘুমাতে বলবে, ভালো খেতে বলবে, এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনি সুস্থ হয়ে যাবেন। আবার একটা জিনিস, ওনারা কিন্তু আবার আপনাকে কোনো প্যাথোলজিক্যাল যে টেস্ট, এই টেস্ট কিন্তু খুব কম দেন। ওনারা রোগী দেখলেই বুঝে এই লোকটার কি রোগ, এবং তিনি টেস্ট দেয় না। প্রথমে তিনি ওষুধ লিখে দেন যে ওষুধ খান, আর এই টেস্টগুলি করে আনেন, আমাকে দেখান, পরে আমি ওষুধ লিখবো আরো। কিন্তু আসলে কি হলো, এই টেস্ট না করলেও হয়, আপনাকে যে ওষুধ লিখেছে সেই ওষুধ খাওয়ার পরে আপনি এমনিতে সুস্থ হয়ে যাবেন, টেস্ট আর করতে হবে না। অথবা আপনি একটা চেক করিয়েন, আপনি আমার কথা যদি বিশ্বাস না করেন, আপনি একজন অধ্যাপককে আপনি দেখালে তিনি আপনাকে প্রেসক্রিপশনে ওষুধ লিখবেন এবং কিছু টেস্টও লিখবেন, ওষুধ বলবেন যে ওষুধটা খান, খেয়ে এবং এই টেস্টগুলি করে আমাকে দেখাবেন। তা আপনি পরবর্তীতে গেলেন, একদিন গিয়ে বললেন, ওই দিনই গেলেন যে স্যার আমি তো টেস্টগুলি করতে চাচ্ছি না স্যার, কয়েকদিন পরে করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরেই করেন, এখনই ওষুধগুলি খান। আর মানে হলো ওই যে টেস্টগুলি লিখেছে, প্রাইভেট হাসপাতালে যেহেতু উনি বসেন, ওনাদের একটা বাধ্যবাধকতা থাকে যে আপনি প্রেসক্রিপশনে টেস্ট লিখবেন। এখন ওই পেশেন্ট সেখানে টেস্ট করা আর না করা। তো যাই হোক, আমি বলেছিলাম নতুনের 9 গুণ, পুরানের 18 গুণ। তো দেখেন, এখন আমি বলেছিলাম কি, বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দল এসেছে আর পুরান রাজনৈতিক দলগুলো আছে, এই যে নতুন রাজনৈতিক দল, আমাদের যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি যেটা, তাদেরকে ধন্যবাদ, তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। তো আমি একজন সাংবাদিকের আমার এই ভিডিওতে আসার কিছুক্ষণ আগে আমি ছোট্ট একটা স্ট্যাটাস দেখেছি ফেসবুকে। উনি লিখেছেন যে যদি কোনো নতুন দল সফলতা অর্জন করতে হয়, তাহলে তাদেরকে প্রথমেই তাদের যে জিনিসটা থাকতে হবে, সরকারি মদত থাকতে হবে, অর্থাৎ রাষ্ট্রীয় মদত তাদের থাকতে হবে। তারপরে তিনি বলেছেন যে তাদের সাংগঠনিক দক্ষতা থাকতে হবে, তারপরে বলেছেন তাদের প্রচুর অর্থ সম্পত্তি থাকতে হবে। এমন কিছু কথা উনি বলেছেন, অত্যন্ত বিজ্ঞ সাংবাদিক। তো যাই হোক, তো এখন আমাদের যে এনসিপি যিনি যারা আছেন, তাদের কিন্তু দেখেন সরকারি মদত তারা যে পাবে সেটার কোনো নিশ্চয়তা নেই, কারণ সরকার কিন্তু তাদের একা না। আচ্ছা গেল, তারপরে বলেছে সাংগঠনিক দক্ষতা। সাংগঠনিক দক্ষতা কিভাবে থাকবে ওনাদের কিভাবে থাকবে? দেখেন, ওনাদের রাজনৈতিক দলটা গঠন হওয়ার পরপরই ওনাদের যেসব লোকদেরকে নিয়ে বা যেসব ছাত্রদেরকে নিয়ে ওনারা আহ্বায়ক কমিটি গঠন করেছেন, শুধুমাত্র এখন পর্যন্ত এই আহ্বায়ক কমিটিতে আমরা দেখেছি কয়েকজনের দুর্নীতি প্রকাশ পেয়েছে, ওনাদেরকে বহিষ্কারও হতে হয়েছে। আচ্ছা, আবার ওনারা অন্য দিক থেকে ওনাদের কাছে অন্যান্য ডান দিক থেকে, বাম দিক থেকে, পিছন দিক থেকে, সামনের দিক থেকে, উপর দিক থেকে, নিচের দিক থেকে, সব দিক থেকে ওনাদের কাছে
প্রেসক্রিপশন আসে ওনারা কি করবেন, ওনাদের নিজস্ব প্রেসক্রিপশন খুব কম যতটুকু দেখেছি। আচ্ছা, এখন আরেকটা জিনিস কি, আমাদের এই এনসিপিতে আমাদের শ্রদ্ধেয় কিছু ছাত্র ভাইরা আছেন, যেমন ধরেন আপনি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম আছেন, হলো আপনার সার্জিস আলম, আক্তার হোসেন আছেন, পাটোয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি ওনারা আছেন, তারপরে আরো অনেকেই আছেন। ওনাদের মধ্যে কিছু কিছু লোক আছেন, কিছু কিছু নেতা আছে, ওনারা অত্যন্ত ধার্মিক। ওনারা একটা জিনিসে খুব ইমোশনাল হয়ে যায় মাঝে মাঝে, মানে কি রাজনীতি কোনো সময় ইমোশনালি হয় না, ইমোশন নিয়ে রাজনীতি হয় না। মাঝে মাঝে ওনারা ইমোশনাল হয়ে যায়, ভাবে কি যে রাজনীতিটা বুঝি ইমোশন দিয়ে করা যায়। যেমন ধরেন আপনি, ওনারা অনেক ধার্মিক, ওনারা ভাবে বাংলাদেশের ইসলামী দলগুলোকে নিয়ে ওনারা একটা রাজনীতি, একটা স্ট্রং বেস তৈরি করে ফেলবে। বাংলাদেশে যে ইসলামী দলগুলি আছে তাদেরকে নিয়ে একটা স্ট্রং বেস ওনারা তৈরি করে ফেলবে। আসলে ভাই, আপনি ইসলামী দলগুলিকে নিয়ে যে স্ট্রং বেস তৈরি করবেন, আমি এই জন্যই বলেছিলাম নতুনের 9 গুণ আর পুরাণের হলো 18 গুণ। আপনি যে স্ট্রং বেস তৈরি করবেন ইসলামী দলগুলিকে নিয়ে, আপনার বেস কি? আপনি যে তাদেরকে ডাকবেন আপনার দিকে, কি মূলনীতির উপর ভিত্তি করে আপনি তাদেরকে আপনার দিকে ডাকবেন, আর তারা কোন মূলনীতিতে বিশ্বাস করে আপনাকে সে পছন্দ করবে বা আপনার দলে যোগ দিবে বা আপনাকে ভোট দিবে। আমি এই জন্য বলেছি যে আপনি একটা বেস থাকতে হবে, আপনাকে একটা মূলনীতি থাকতে হবে, আপনাকে একটা প্রিন্সিপাল থাকতে হবে। রাজনীতির জন্য একটা প্রিন্সিপাল লাগবে, আমার দলের একটা আদর্শ, সে আদর্শটা আসলে কি? আপনি একবার বলতেছেন যে আপনি ইসলামী দলগুলোকে নিয়ে আপনার কাছে ভিড়াবেন, আবার আরেকটা অন্যদিকে আপনি দেখতেছেন যে অন্যদের প্রেসক্রিপশন নিচ্ছেন। কাদের প্রেসক্রিপশন? ধরেন, যেমন ধরেন আপনি, আমি এখন বলি, যাই হোক, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা ওনাকে একেবারে অন্ধভক্ত ভাবতেছেন যে উনি আপনাদের খুবই শুভাকাঙ্ক্ষী। আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে একজন নোবেল লরেট কোনদিন কোন ইসলামী মাইন্ড বা আপনি ইমোশনালি যাই বলেন না কেন, এমন হয়ে কোনোদিন নোবেল লরেট হতে পারে না, মানে উনি নোবেল অর্জন করতে পারে না, নোবেল প্রাইজ পায় না। এই বিশ্বে নোবেল প্রাইজটা তারাই পায়, আপনি জানেন কিনা জানি না। রাশিয়ার যিনি নোবেল পুরস্কার পায় তিনি হলেন অ্যান্টি গভর্নমেন্ট। ইরানে যিনি নোবেল পুরস্কার পান তিনি হলেন অ্যান্টি গভর্নমেন্ট। যিনি পাকিস্তানে নোবেল পুরস্কার পাবে তিনি হলেন অ্যান্টি গভর্নমেন্ট বলতে এখন আবার আমি আরেকটু এখানে সীমাবদ্ধতা আছে, আমার লিমিটেশন আছে। আমেরিকা পন্থী হতে হবে। যে গভর্নমেন্ট আমেরিকা পন্থী সেই গভর্নমেন্টের অ্যান্টি হবে না নোবেল বিজয়ী, বা ওই দেশে দেখবেন খুব কম লোকই নোবেল পুরস্কার পায়। আমেরিকা যেসব দেশকে পছন্দ করে সেই সব দেশের লোকজন নোবেল পুরস্কার খুব কম পায়, আপনি আজকে থেকে যাচাই করে দেখেন। আর যেসব দেশ আমেরিকার সাথে শত্রুতা আছে সেই সব দেশের লোকজনই আসলে নোবেল পুরস্কার বেশি পায়। কারণ কি, ওই নোবেল পুরস্কার দিয়ে জনগণকে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল করা হয় এবং বলা হয় যে আরে বাবা, এত উঁচু মাপের মানুষ, আমাদেরকে যা বলবে আমরা তাই করব। তো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত ভদ্র এবং তিনি দেশপ্রেমিক একজন মানুষ আমার কাছে মনে হয়। তাকে আমি অন্যান্য নোবেল বিজয়ীদের সাথে আমি তুলনা করব না, তিনি অতুলনীয়, আমাদের দেশপ্রেমিক একজন। আমরা পেয়েছি একজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি আমাদের বিপদের সময় এই দেশের হাল ধরেছেন এবং বর্তমানে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সারা বিশ্বের কাছে তিনি যেইভাবে পরিচিত করেছেন, যেই অর্থনীতি বিগত সরকার রেখে পালিয়ে গিয়েছে, সেই অর্থনীতিটাকে এখন যেইভাবে উনি রিজার্ভের উন্নয়ন ঘটিয়েছে, অতুলনীয়।
আমাদের একজন দেশপ্রেমী কি পারেন এমন, এবং আমরা কিন্তু এখন পণ্যের দামও আমাদের অনেক কম, যা দ্বারা আমরা অনেক ভালো আছি। আমাদের এখানে কিন্তু বর্তমানে অনেক কিছুতে আমরা অনেক ভালো আছি, সরকারি সেবা বলেন আর যে কোনো সেবার দিকে গিয়ে আমরা অনেক ভালো আছি। তো আমি আবার ওইখানে যাই যে এই আপনারা এই যে এনসিপি, যে আমাদের যে নতুন রাজনৈতিক দল, ওনাদের মধ্যে কয়েকটা ধারাও আবার আছে, ওনাদের নিজেদের মধ্যেই কয়েকটা ধারা আছে, মানে একটা খিচুড়ি, জগা খিচুড়ি। আপনি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চান তাহলে আপনাকে একটা আদর্শে সামনে এগিয়ে যেতে হবে, একটা আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে। কার আদর্শ? এখানে তো আবার একটু সীমাবদ্ধতা আছে। আপনারা কার আদর্শ নিয়ে সামনে এগিয়ে যাবেন? আপনারা বলেছেন একটা মধ্যপন্থা অবলম্বন করবেন। যেমন ভারতের আম আদমি পার্টি, কেজরিওয়াল, আম আদমি পার্টির যে নেতা কেজরিওয়ালের আদর্শ। আপনি বলেছেন পাকিস্তানের তেহরিকে ইনসান এর নেতা ইমরান খান। আপনি বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ওনাদের আদর্শ নিয়ে আপনারা একটা মধ্যপন্থা অবলম্বন করে একটা রাজনৈতিক দল গঠন করবেন। ঠিক আছে, এখন এই তিনজনের মধ্যে আপনি আসেন, যারা যে তিনটা দলের কথা আপনারা বলছেন যে তারা এই আদর্শ আপনি পালন করবেন বা আদর্শ নিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, একটা মধ্যপন্থা অবলম্বন করবেন। এখন সেই মধ্যপন্থাটা কি হবে? এর মধ্যে আপনি সংকরায়ন ঘটালেন। নিশ্চয়ই সংকরায়ন সম্পর্কে আপনারা সবাই এডুকেটেড, যেমন আমাদের যারা সিপির যেসব ছেলেরা আছেন সবাই হায়ার এডুকেটেড। সংকরায়ন কি আপনারা বুঝেন? যেমন ধরেন খিচুড়ি, ডাল, চাল, তেল, মশলা সব মিলে একসাথে যখন একটা খিচুড়ি বানালেন, তখন আর আপনি আলাদাভাবে ডালের মজা পেলেন না, আলাদাভাবে আপনি ওই মশলা মরিচের যে মজা পেলেন না, আলাদাভাবে ভাতের মজা পেলেন না, পেলেন কিসের মজা? খিচুড়ির মজা। এই খিচুড়িটাই হলো একটা সংকরায়ন। কার সংকরায়ন? যে সব পদার্থ নিয়ে খিচুড়ি তৈরি করেছেন, এই সব পদার্থ সব মিলে একটা খিচুড়ি হয়েছে, এবং সেটাই হলো ওই সব মিলিতভাবে যেটা হয়েছে এসব পদার্থের সকল বৈশিষ্ট্য নিয়ে, সেই বৈশিষ্ট্য হলো একটা সংকর বৈশিষ্ট্য। এখন আপনি যে তিনজনের কথা বলেছেন, সেই তিনজনের বৈশিষ্ট্যের মধ্যে কি আপনি সংকরায়ন ঘটিয়েছেন? একটা আদর্শের জন্ম দিয়েছেন? আদর্শ কি তৈরি করেছেন আপনি, যে আপনার এই আদর্শে আপনারা চলবেন? আপনাদের নেতাদেরকে কি এই নির্দেশনা দিয়েছেন আপনারা? এই জন্য বলেছি যে নতুনের 9 গুণ, পুরাণের হলো 18 গুণ। আপনাদের নিজস্ব কোনো আদর্শ নেই এখন পর্যন্ত। আচ্ছা গেল, এখন আপনাদের যে একটা থিম, যেমন ধরেন আমাদের এই একটা আপনাদের কয়েকজন আছে, যেমন ধরেন আমাদের হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, আপনারা আছেন একটা ধারায়, আবার একটা পন্থা আছে অন্য ধারায়। যেমন ধরেন আপনাদের সরকারের 2 জন লোক আপনাদের আছে আপনাদের মতাদর্শের, যেমন ধরেন আমাদের আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, ছাত্র প্রতিনিধি 2 জন এখনো আছে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে ওনারা প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এখন এখানে কিন্তু মাহফুজ আলম কিন্তু আবার অন্য একটা আদর্শে বিশ্বাসী। তো আমি বলছিলাম যে আপনাদের একটা নির্দিষ্ট আদর্শের দরকার। আর আপনি যদি ইমোশনালি কোনোভাবে রাজনীতি করতে চান, যে ইসলামী দলগুলোকে বেস করে যদি কিছু করতে চান, জীবনও পারবেন না। কারণ বাংলাদেশের ইসলামী দলগুলো এমন ইসলামী দল, মানে কি তারা হলো উদারপন্থী। উদারপন্থী বলতে যদি দেখে আবার একটা জিনিস, যেমন ওনারা একবারে বেসিক চিন্তা করেন, তেমনই ভাবে আবার যারা ওনাদেরকে ভালোবাসেন তাদেরকে ওনারা ভালোবাসেন। যেমন ধরেন আপনি যদি এখন চিন্তা করেন যে আমরা একটা ইসলামী দল, দেখেন ইসলামী দলগুলির মধ্যে কত ভাগ। কেন ভাগ জানেন? এক দল, এরা এতটাই নিখুঁত, কিছু কিছু দল আছে তারা এক দল আরেক দলকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? ভাবে কি যে সে মনে হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকায় নাই, এই জন্য সে ওই দল থেকে বেরিয়ে যায়। কারণ কি? সে জাহান্নামে তার সাথে যাবে না। তিনি চিন্তা করেন আমি তার সাথে থাকলে আমাকে জাহান্নামে যেতে হবে, সুতরাং আমি তার সাথে থাকবো না, আমি জাহান্নামে যাব না, আমি নতুন দল গঠন করবো। তার মত অনুযায়ী সে নতুন দল চালিয়ে নেয়। যেমন আপনি ধরেন বিগত সময়ে এই যে ইসলামী ঐক্যজোট নামক একটা দল আছিল না, মুফতি আমিনী সাহেবের, এটা কয়টা ভাগ হয়েছে জানেন? কয়েকটা ভাগ হয়ে গেছে। আর আমিনী সাহেব যখন মরছেন, মরার পরে ওনারা তো বিগত সরকারের যে শেখ হাসিনার যে নেতৃত্বাধীন যে আওয়ামী লীগের যে সরকার ছিল, ওনারা এক প্রকারে গৃহবন্দী করে রেখেছিল।
এবং উনি গৃহবন্দী অবস্থায় ইন্তেকাল করেছেন। এবং ওনার যে ছেলে, উনি মরার পরে আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতি করেছে। ওনার ছেলে আওয়ামী লীগের সাথে মিলে রাজনীতি করেছে। আপনারা জানেন কিনা জানি না, আমি ঠিকই জানি। এবং উনি আবার আমাদের অঞ্চলের একজন লোক। এই যে ওনার ছেলে, উনি তো আসলে ওই মুফতি আমিনী সাহেব তো আমাদের এখান থেকে নির্বাচন করেছিল 2001 সালে 4 দলীয় ঐক্য জোটের পক্ষে, এবং তিনি সরকারে ছিল। তার পরবর্তীতে আবার 2008 সালে উনি ওই বিএনপির সাথে মিলে নির্বাচন করেছিল, কিন্তু সেখানে তিনি হেরে গিয়েছিলেন এই অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার কাছে। তো এখন আমি যে কথাটা বলছিলাম যে ইসলামী দলগুলি দেখেন, এদের আদর্শের মধ্যে সামান্য একটু পার্থক্য হলে এরা একে অপর থেকে দূরে সরে যায়। আর আপনারা কিভাবে ভাবেন যে আপনাদের সাথে ইসলামী দলগুলো মিলে যাবে এককভাবে? এখন বলতে পারেন কেন মিলবে না? আমি এখন আপনাকে ধরিয়ে দিই কেন মিলবে না। দেখেন, আপনাদের এখানে না, আপনারা বলেছেন যে যদি ইসলামী দলগুলি জানে যে নারী নেতৃত্বের পিছনে, নারী নেতৃত্ব যেখানে আছে তারা যায় না তার পিছনে, তারা এটা চিন্তা করে যে নারী নেতৃত্ব হারাম। এখন আচ্ছা, আমি না এই কথাটা বাদই দিলাম, কিন্তু তারা এই কথাটাও চিন্তা করে যে বেপর্দা মহিলাদের সাথে তারা রাজনীতি করবে না। এখন যদি আপনি সেই কথাটা ভাবেন, তাহলে বলেন কি হবে? আপনাদের এখানে তো অনেক কি নেত্রী আছেন যে ইয়াং নেত্রী, তারা বেপর্দা। তাহলে আপনারা কিভাবে ভাবেন যে ইমোশনালি আবেগ নিয়ে বলেন যে ইসলামী দলগুলোকে আপনারা এক কাতারে খাড়া করতে পারবেন? কোনোদিন সম্ভব না। আর ওই আমি বলেছি নতুনের 9 গুণ, পুরানের 18 গুণ। তো ইসলামী দলগুলো একটা জিনিস চিন্তা করে, এই দেশে কিভাবে ইসলাম ভালো থাকবে, কিভাবে এই দেশে মুসলিমরা ভালো থাকবে, কিভাবে এই দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা প্রতিষ্ঠিত হবে, কিভাবে এই দেশে পবিত্র কোরআনের বাণী অনুযায়ী মানুষ নিজেকে পরিচালনা করবে। তো এখন তারা একটা জিনিস আসেন, তারা এই কথাটা বলে, কিন্তু এখানে তারা একটা ছাড় দেন। কি ছাড় দেন? তারা দেখেন যে আমিও খারাপ, আপনিও খারাপ, এই দুজনের মধ্যে তুলনামূলকভাবে কে ভালো, তারা সেই দিকটা চিন্তা করে তারা ওদেরকে সমর্থন করে। যেমন ধরেন বিগত 2008 সালে 2011 সালে 1 সালে নির্বাচনে দেখেন মোটামুটি কিন্তু ওই যে হেফাজতের আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে 6 জন হাফেজ সাহেব 6 জন মাদ্রাসার ছাত্রকে গুলি করে হত্যা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী, পুলিশ। আমাদের মুফতি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে এমনও শুনেছি জেলখানায় তার দাড়ি ধরে টেনে খিস্ত্রে টেনে ওনাকে নির্যাতন করা হয়েছিল। আর এর প্রতিবাদে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া অগ্নিস্ফুলিঙ্গ হয়ে গিয়েছিল আন্দোলনে, সারা দেশ আন্দোলিত হয়েছিল। হাসিনার পতন হলো, তারা ক্ষমতায় আসলো। তো আমি যে কথাটা বলছি, আবার বলছি যে ওনারা ভাবে যে আপনি খারাপ, আমি খারাপ, এর মধ্যে তুলনামূলকভাবে কে ভালো তার পক্ষে ওনারা যান, কে দেশের ইসলামের উপকার করবে তার পক্ষে ওনারা যান। তো এখন ওই যে বললাম নতুনের 9 গুণ, পুরানের 18 গুণ। আপনারা নতুন, তাই আপনারা, আমার মনে হয় না ইসলামের তেমন কোনো উপকার এই দেশে করতে পারবেন। করলে যারা পুরান আছে তারাই মূলত বিগত সময়েও মোটামুটি করেছে ভালো, এবং আবারও তারাই ভালো করবে। কেন ভালো করবে? দেখেন, তাদেরকে কেউ সহজেই কোনো ট্যাগ দিতে পারবে না, তাদেরকে সহজেই কেউ কোনো কৌশলে হারিয়ে দিতে পারবে না। ওই যে বললাম, তারা গবেষণা করে, তারা হলো অত্যন্ত বিজ্ঞ, অনেকদিন চর্চা করেছে রাজনীতি, করার পরে তারা এই দেশে রাজনীতিক হয়েছে। হুট করে রাজনীতিক হইলে আপনি অন্য কারো প্রেসক্রিপশন নিতে বাধ্য থাকিবেন, কিন্তু পুরানজন কিন্তু অন্য কারো প্রেসক্রিপশন নিবে না। আমার একটা কথা মনে হয়, জানেন 1/11 কথা তো আপনারা জানেন, 2006-এর 28 অক্টোবরের যখন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 4 দলীয় ঐক্যজোটের যে সরকার ছিল, তার নেতা যখন ক্ষমতা ছাড়লেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে যখন ক্ষমতা দিয়ে তিনি ক্ষমতা ছেড়ে দিলেন, তারপরে কিন্তু 1/11 সৃষ্টি হয়েছিল। এই 1/11 পরে বিএনপিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল। এরপরে শুনেছি আমরা -2 ফর্মুলা বাস্তবায়নের জন্য উঠে পড়ে মানুষ লেগেছিল।
তো -2 দিকে এখন যাব না, বলছি কি বিএনপিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লিখেছি। এর মধ্যে বিএনপির সংস্কারপন্থী একটা গ্রুপ একজনকে মহাসচিব আর একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ নিজেরা করে ফেলেছিল, কেন্দ্রীয় কার্যালয় দখলের মেতে উঠেছিল। তো এরপরে দেখেন কি ঘটনা ঘটলো সেখানে। তখন কিন্তু হাল ধরেছিল কে? খন্দকার দেলোয়ার, মহাসচিব তৎকালীন। ও কি একজন লোক, তার কথা এখনো মনে হয়। কারো কোনো প্রেসক্রিপশনে চলেন নাই, কারো প্রেসক্রিপশন উনি গ্রহণ করেন নাই। ওনার সাথে যিনি যারা সঙ্গ দিয়েছিলেন, হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল নাই এখন, ওনাকে সঙ্গ দিয়েছিলেন রুহুল কবির রিজভী, ওনাকে সঙ্গ দিয়েছিলেন গয়েশ্বরচন্দ্র রায়, ওনাকে বর্তমানে যারা অনেকেই পুরাণ আছেন ওনারা সবাই ওনারা সঙ্গ দিয়েছিলেন। কিন্তু উনি যে যা বলতো না কেন, ওনাকে সংস্কারপন্থীরা কতভাবে কত কিছু করেছে, উনি কারো প্রেসক্রিপশন নেয় নাই। উনি বলেছে ওনার প্রেসক্রিপশন, উনি যা বলে তাই হবে। উনি দলটাকে এমন ভাবে আঁকড়ে ধরে রেখেছিলেন, বিএনপিকে কোনোদিন ওনাকে ভোলার নয়। তো একজন বিজ্ঞ নেতা হলে যা হয়, আর ওই দিকে হলো জিল্লুর রহমান আওয়ামী লীগেও কিন্তু সংস্কারপন্থী শুরু হয়ে গেছিল, অনেকেই ছিল, কিন্তু সেইগুলি প্রকাশ্যে তেমন আসে নাই। তৎকালীন মহাসচিবকে তো আওয়ামী লীগ বাদই দিছিল। তো যাক, আমি এই কথাটা বলেছি এই জন্য যে নতুনের 9 গুণ, পুরাণের হলো 18 গুণ। আর আমার যে শিরোনামে এটা ছিল যে আগামী নির্বাচনে ট্রাম্প কার্ড, আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, আগামী নির্বাচনে ট্রাম্প কার্ড বলতে আমি যেটা বুঝিয়েছি সেটা হলো আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের, ইসলামী দলগুলোকে। এখন আপনি বলতে পারেন, অনেকে আপনারা হয়তো ভাবতে পারেন যে আওয়ামী লীগ যেহেতু এখন রাজনীতির মাঠে নাই, তারাও ট্রাম্প কার্ড হইতে পারে। কিন্তু তারার একটা কথা মনে রাখিয়েন, যারা প্রকৃত আওয়ামী লীগ করে তারা কোনোদিনও ভোট কেন্দ্রে যাবে না যদি তাদের দল নির্বাচনে না আসে। নামে বেনামে কোনো নামে, যে কোনো নামে যদি নির্বাচনে না আসে, তারা ভোট কেন্দ্রে যাবে না, আপনাকেও ভোট দিতে যাবে না, আরেকজনকে ভোট দিতে। তবে তারা যদি দেখে যে তাদের কোনো ফায়দা হাসিল হবে ভোট কেন্দ্রে গেলে, কেউ ভোট দিলে, তাহলে তারা হয়তো বা তার পক্ষে যেতে পারে। কিন্তু তাদের কঠোরপন্থী যে আওয়ামী লীগ আছে, 10% বা 8% যাই বলেন, বিগত নির্বাচন থেকে বলছি, যারা বিগত সময়ে যে রাতের ভোট হইতো, আর নির্বাচন 2018-তে রাতে ভোট হয়েছিল, আর 24-এ কি নির্বাচন হয়েছিল দেখেছেন, বিড়াল কুত্তা ইত্যাদি কেন্দ্রের সামনে ঘুমাইছে। তো তারপরেও 7% 8% আওয়ামী লীগ ভোট কেন্দ্রে গেছে, বাকিরা যায়নি। এরা হলো কঠোরপন্থী আওয়ামী লীগ। তো এরা কোনোদিন আপনাকে ওই এদের দলের কোনো সুবিধা না হইলে এরা ভোট দিতে যাবে না, ভোট কেন্দ্রে যাবে না। সুতরাং এদেরকে ট্রাম্প কার্ড বলার কোনো সুযোগ নাই। ট্রাম্প কার্ড যে জিনিসটা আমি বলেছি সেটা হলো ইসলামী দলগুলোকে, বাংলাদেশের যে বড় রাজনৈতিক দল আছে বর্তমানে, তাদের উচিত, আমি 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 সবসময় একটা কথা বলি, আপনি আমাকে খারাপ ভাবেন আর ভালো ভাবেন, আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি। আর এনসিপি যদি ভালো কিছু করতে পারত তাহলে ওনাদের জন্য এখনো শুভকামনা, আর ভালো কিছু করতে পারলে শুভকামনা। কিন্তু আমার মনে হয় না ওনারা ভালো কিছু করতে পারবেন। ওনাদের মধ্যে একটা ভাঙ্গনের সুরও শোনা যাচ্ছে এখনই, জানি না বাকিটা ভবিষ্যতে কি হবে। তবে বিএনপি কে দুর্বল করার জন্য এনসিপি এবং তাদের মদতদাতারা ব্যাপকভাবে অপপ্রচারে নেমেছে। এটা একবারে পর্যবেক্ষণ করেই বলা হয়েছে, এবং আমি অসত্য কথা বলি না, আমি নিজে কানে শুনেছি, দেখেছি, তারপরে বলছি যে অপপ্রচার চালানো হচ্ছে বিএনপির বিরুদ্ধে। কয়েকদিন আগে অপপ্রচার চালানো হয়েছে তাদেরকে অন্তরালে, আড়ালে থেকে, পর্দার আড়ালে থেকে একটা দল উস্কায়। প্রথম দিকে ব্যাপকভাবে উস্কাইছে, এরপরে যখন দেখে না তাদের কথা এনসিপি শুনে না, এনসিপি চায় নিজেদের নেতৃত্বে এই রাজনৈতিক দল গঠন করবে এবং তারা নিজেরাই
সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কারো নিজেদের নেতৃত্বে, তখন ওই দলটা মোটামুটি নিজেদেরকে তাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। আপনারা নিশ্চয়ই ওই দলটাকে জানেন, ইসলামী দল, বাংলাদেশ জামাতে ইসলামী। কথা বলি, মাননীয় জামাত ইসলামের আমির শফিকুর ওনার নাম শফিকুল ইসলাম, মাননীয় শফিকুল ইসলাম, উনি যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সাথে দেখা করেছেন, সৌজন্য মিটিং করেছেন। এসে উনি বলেছেন যে আগামী রোজার আগে নির্বাচন ওনারা চান। আগামী রোজার আগে মানে কি? রোজা যদি ফেব্রুয়ারির শেষের লাস্ট উইকে অথবা মার্চের ফার্স্ট উইকে হয়, তাহলে নিশ্চয় জানুয়ারিতে নির্বাচন হতে হবে অথবা ডিসেম্বরে নির্বাচন হতে হবে। তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও বলছে যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। তো ওনাদের সুর কিন্তু মোটামুটি এক। এখন পুরান রাজনৈতিক দলগুলি কিন্তু মোটামুটি এখন সুর এক। এবং দেখেন বাম ডান আরো বাম কয়েকটা যে দলগুলি আছেন, 12 দল 14 দল, ওনারা কিন্তু মোটামুটি ওই নির্বাচনের পক্ষে, ডিসেম্বরের নির্বাচনের পক্ষে, সংস্কারের পক্ষে, সংস্কার চলমান প্রক্রিয়া। ওনারা বলছেন যে সংস্কারও হবে, নির্বাচনও দিতে হবে। এই সংস্কার চলমান প্রক্রিয়া কেউ কোনোদিন, ওই যে বললাম সংস্কার হলো গবেষণার ফল, এবং গবেষণা হবে, সংস্কার হবে, ধীরে ধীরে সংস্কার হবে। কিন্তু হঠাৎ করে সংস্কার করলে সেটার প্রতিক্রিয়া খারাপ হতে পারে। ওই যে আমরা প্রথমে এই ভিডিওর প্রথমে আপনাদেরকে আমি বললাম যে কোভিড-19-এর জন্য যে ভ্যাকসিন তৈরি হয়েছিল, সেই ভ্যাকসিনের কথা বলেছিলাম যে এখন কিন্তু এটা ব্যাপক প্রভাব ফেলছে, নেগেটিভ প্রভাব। কারণ কি? তাড়াহুড়া করে করা হয়েছে। কোনো কিছুই তাড়াহুড়া করে, বিশেষ করে রাজনৈতিক দল যদি তাড়াহুড়া করে তৈরি হয়, আর সেই রাজনৈতিক দল দেশের ক্ষমতায় আসলো যে একবারে দেশের ভালো কিছু করে ফেলবে, তাও ভাবা যায় না। আর ক্ষমতায় আসাও তাদের পক্ষে হয়তো বা সম্ভব না, যেহেতু পুরানরা সবাই একই সুরে কথা বলছে। আর ওনাদের উচিত নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া। ওনাদের দেখলাম যে ব্যাপক জনসমর্থন এবং ছাত্র জনতার যে অর্থাৎ ইয়াংরা তরুণদের সমর্থন। এখন আমি যে কথাটা বলছিলাম যে ট্রাম্প কার্ড যেটা, আপনারা আবার ভাববেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি না, ট্রাম্প কার্ড। আপনারা নিশ্চয়ই কার্ড খেলছেন, 29 কলব্রিজ এগুলি খেলেছেন, আমরা একসময় বহু খেলেছি এগুলি। এখন লোক পাই না খেলার জন্য, এই প্র্যাকটিস করতে পারি না, কারণ কি সময়ও নাই, আর 4 জন লোক একসাথে হয়ে যে খেলবো ওই লোকও নাই। তো যাই হোক, আর লোক পাইলেও সময় পায় না, ওই সবার সময় নেই। তো ওই ট্রাম্প কার্ড কি? আমি বলেছিলাম ইসলামী দল হলো ট্রাম্প কার্ড। বাংলাদেশের যে ইসলামী দলগুলি আছে এইগুলি হলো ট্রাম্প কার্ড। আপনারা যদি পারেন, আমার অনুরোধ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, আপনারা তো নিশ্চয়ই এদিক সেদিক এইভাবে সেইভাবে ইসলামী দলগুলিকে নিজের দিকে টানেন। তো এটাও একটা টানা। আবার উলামা দলও আছে, এটাও একটা ভালো দিক। কিন্তু আমার মতে, আমার ব্যক্তিগত মতামত, সেটা জানি না আপনারা কতটুকু ভালোবাসবেন বা নিবেন ভালো করে, আমার মনে হয় আপনারা উলামাদেরকে নিয়ে একটা কেন্দ্রীয় কমিটি, যেমন ভাবে আপনার অঙ্গ সহযোগী সংগঠন, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, কৃষক দল এরকম আছে, আপনারা যদি বাংলাদেশের উলামাদেরকে নিয়ে, অর্থাৎ আলেম উলামা নিয়ে, কওমি যত রঙের মাযহাব আছে বাংলাদেশে, সব মাযহাবের আলেমদেরকে নিয়ে যদি একটা দল গঠন করতে পারতেন, এক ছাতার নিচে তাদেরকে নিয়ে আসতে পারতেন, এবং আপনাদের কেন্দ্রীয় পার্টি অফিসে যদি তাদের জন্য একটা বসার জায়গা করে দিতে পারতেন একটা নামে, তাহলে মনে হয় এই দেশের ইসলামও সামনে এগিয়ে যেত। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা ভালো একটা ফলাফল ভবিষ্যতে আমরা দেখতে পেতাম। আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বলেছিলাম যে হাটহাজারী মাদ্রাসার যিনি আছেন, যে বর্তমানে ধরেন হেফাজত ইসলামের আমির যিনি আছেন, সম্মানিত আমির, ওনাদেরকে নিয়ে যদি একটা আমিরকে যদি প্রধান করে যদি একটা এরকম একটা উইং তৈরি করা যেত, ওলামা উইং বা কিছু একটা তৈরি করা যেত কোনো একটা নামে, এবং এই সকল দলকে, ইসলামী দলকে একই ছাতার নিচে নিয়ে আসা যেত, তাহলে মনে হয় এই জিনিসটা বাংলাদেশের ইসলাম সামনে এগিয়ে যেত। একটা বড় রাজনৈতিক দলের সাথে যখন
আলেম ওলামারা থাকতো, তখন এই দেশটা আরো বেশি শক্তিশালী হতো, এই দেশের গণতন্ত্র আরো বেশি শক্তিশালী হতো, এই দেশের সার্বভৌমত্ব আরো বেশি শক্তিশালী হতো। বিএনপির মতো একটা রাজনৈতিক দলের সাথে যদি ইসলামী দলগুলো একটা ঐক্য করতে পারত, তো দেশে বিদেশে এই দেশের সুনামও হইতো একদিকে, আরেকদিকে এই দেশের ইসলামও সামনে এগিয়ে যেত। মাদ্রাসা মসজিদ সবগুলি, আপনাদের যদি মসজিদ মাদ্রাসা ভিত্তিক কমিটি থাকতো এবং এই আলেমদের নেতৃত্বে, যেমন ভাবে আপনাদের ওয়ার্ড ভিত্তিক কমিটি আছে এই অঙ্গ সহযোগী সংগঠনের, এরকম ওয়ার্ড ভিত্তিক কমিটি যদি দিতে পারতেন, এরকম একটা করে আমাদের মাননীয় চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি সম্মানিত, আমার শ্রদ্ধেয় মানুষ, আপনার কাছে অনুরোধ, যদি এই কাজটা করা যেত, তো ভবিষ্যতে একটা অপপ্রচারে নামার জন্য এখন থেকেই তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একটা গোষ্ঠী বিএনপি ইসলাম বিদ্বেষী, ভারত প্রেমী এমন একটা স্লোগান নিয়ে নামতে চেষ্টা করতেছে। আপনি যদি এই স্লোগানটাকে প্রশমিত করে দিতে পারতেন আলেমদেরকে আপনার দিকে টেনে, এবং আমি জানি আপনি অত্যন্ত আলেমদেরকে অত্যন্ত পছন্দ করেন, এবং 2001 সালে 2001 থেকে 6 পর্যন্ত আপনি যেভাবে দেশের উন্নয়ন করেছিলেন, দেশের জন্য কাজ করেছিলেন, যখন আপনি ক্ষমতা ছাড়লেন আপনারা, তখন মানুষের মুখে মুখে ছিল আপনি নাকি জামাত ইসলামের নেতাদেরকে খুব পছন্দ করতেন, আর এই জন্যই নাকি, যাক আর পরের কথাটা বললাম না, আমি আপনাকে বললাম যে আপনি হেফাজত ইসলামের যে যিনি বর্তমানে যে আমির আছেন, বা হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের যে বড় মাদ্রাসা আছে, ওইখান থেকে যদি শুরু করতেন এবং ওয়ার্ড পর্যায়ে যদি আলেমদের কমিটি গঠন করে দিতে পারতেন, তো আশা রাখি আগামীতে যে অপপ্রচার চলছে ইসলামের ট্যাগ নিয়ে, তাহলে হয়তো বা সেটা থাকতো না। বাংলাদেশের ইসলাম প্রেমীরাও ভালো থাকতো, আমরাও ভালো থাকতাম। আর আমি এই জন্যই বলেছি ট্রাম্প কার্ড কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা, এবং আপনি চাইলে আমাদের মুসলিম সম্প্রদায়ের বাহিরেও যেসব সম্প্রদায় আছেন, হিন্দু সম্প্রদায় আছেন বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি ইহুদি সম্প্রদায়ও আছে এই দেশে কিছু, তাদের জন্য আপনি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কিন্তু আছে, এই ঐক্য পরিষদ কিন্তু বিএনপির মধ্যেও আছে, এদেরকেও যদি আপনি বিএনপির ছাতার নিচে নিয়ে আসতে পারতেন, তাহলে কতই না, মানে আমি যতটা সহজ মনে করতেছি ততটা সহজ না। তারপরে আশা রাখি যদি আপনি ডাক দেন, তারেক রহমান যদি ডাক দেয় আলেমদেরকে বাংলাদেশে, যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, নিশ্চয়ই ওনারা আপনার ডাকে সাড়া দিবেন। তা আমি আমার শিরোনাম দিয়েছিলাম যে এই নতুনের 9 গুণ, পুরাণের 18 গুণ, আগামী নির্বাচনে ট্রাম্প কার্ড। যেহেতু পুরাণের অভিজ্ঞতা বেশি, পুরাণের গবেষণাগার আছে, গবেষক আছে, এই গবেষণার ফল অনেক অনেক উপকার দিবে, তাই আমি আমার এই শিরোনাম দিয়েছিলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।